হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর বাড়ির গেট রেডি, মানে স্ট্রাকচার রেডি। ফিনিশ হতে দেরি আছে, কারণ বেচু এখনই ওটাকে ফিনিশিং টাচ দেবে না, দেরি আছে, মানে রয়ে শোয়ে পরে হবে আর কি, মানে অন্য অন্য কাজে ব্যস্ত আছে, ঠিক আছে। তো সেই কারণে আপাতত যেটুকু দেখাবার দেখিয়ে দিয়েছে, অন্তত ফটকের তলা দিয়ে গলা যাচ্ছে, এটাই যথেষ্ট। তার বেশি এখন আপাতত দরকার নেই। গাড়ি ঢোকা বেরানো গেলেই হবে। গেট পরে লাগবে, কারণ গেট লাগালে গেট খোলা বন্ধ করা একটা কাজ বাড়বে না, সেই ক্ষেত্রে তার কোনো সিকিউরিটি গার্ড বসাবে না, নিজেদেরই গেট খোলাপাড়া করতে হবে। যাই হোক, সেটা বড় কথা না। সেটা যখন গেট লাগাবার জায়গা তৈরি হয়েছে, গেটও লাগবে, ওয়েট করতে হবে, মানে ওয়েট করতে হবে এবং দেখতে হবে, অর্থাৎ সেই ওয়েট অ্যান্ড সি কথাটা এসেই যায়। তো বেচু বাজার করে আনলো, কি আনলো? বেশ বড় বড় বাটা মাছ। তো বাটা মাছ নিয়ে প্রসঙ্গত ছেলেকে জিজ্ঞাসা করে কোন কোন মাছ খাবে। এগুলো দেখানোর বিষয় নয়, ছেলেকে যে এরা খেতে দেয়, খাওয়া নিয়ে ছেলের সামনে দাঁড়ায়, বা ছেলের ব্যাপারে এরা যে অরিট সেটা বোঝাবার জন্য মাছ নিয়ে আসে। আচ্ছা, 3টে মাছ, 2টো মাছ, 1টা মাছ, 4টে মাছ আমাদের থরিয়ে এসে গেল। দেখালো কি খাওয়া? মাছ, কাঁচা মাছ এনে দেখানো হচ্ছে, সেটা আলাদা কথা। খাওয়ার সময় কি দেখানো হলো যে ছেলেটা সুন্দর মাছ নিজে বেঁচে খাচ্ছে, না কেউ তাকে খাইয়ে দিচ্ছে? এটা তো ভগবানই জানে। এখন দেখো, বাটা মাছ আমরা কিন্তু সবাই জানি প্রচুর কাটা। সেখানে একটা বাচ্চা যদি ওই মাছ বেছে খায়, তাহলে কিন্তু বলতে হবে সে খুব ভালো মাছ খেতে পারে। আমি এই বয়সেও ওই বাটা মাছ দেখলে ভয় পাই, প্রচণ্ড কাটা থাকে, ঠিক আছে। সেখানে ওই বাচ্চা ভাব, মানে আমার কত গুনতিতে আসবে ওই 4 বছরের বাচ্চা, যাই হোক, মানে সে পারে এরকম একটা ভাব কায়দা। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হলো একটা মাছ নিয়ে কাণ্ড হলো। এরপরে দেখো, দুদিন আগে আমরা বলছিলাম বাচ্চাটাকে ফল খাওয়ায় না, ফল আনে অথচ খেতে দেয় না, নিজেরাই খেয়ে ফেলে। তার জন্য আজকে একটা প্লেট আপেল কেটে টেবিলের উপর দেখালো, কিন্তু বাচ্চা কিন্তু বাড়িতে ছিল না। বাচ্চা অলরেডি রাস্তা পার হয়ে অন্য বাড়িতে চলে গেছে। এবার মা, অর্থাৎ বেচুর মা, তাকে কোলে নিয়ে আসছে, সেটাও দেখানো। এগুলো ক্যামেরার জন্যই দেখানো, যে তারা কতটা খেয়াল রাখে। অথচ চলে গেল যখন, তখন দেখতে পাইনি, ঠিক আছে। এবার বাচ্চা বাড়িতে আছে কি নেই এরা জানে না, অথচ ফল কাটা হয়ে গেছে, এবং সেটা বাইরে চেয়ারের উপর প্লেটটা রাখাও রয়েছে, ফলের প্লেট, কিন্তু বাচ্চার দেখা নেই। তাহলে কি তোমাদের কখনো মনে হয় ওই ফলের প্লেটটা বাচ্চার জন্য তৈরি হয়েছিল? একদমই নয়। বাচ্চাকে দেওয়া হবে না কেন? চলে এসছে, বাচ্চা এখান থেকে তুলে খেলো একটা কি দুটো, তোমাদের মনে হয় ওই 1 প্লেট ফলও খেয়ে নেবে? আদৌ খাবে না, ওর জন্য কাটাই হয়নি, ওটা দেখানোর জন্য হয়েছে। যেমন থাকে না, আমরা 1 প্লেট ফল কেটে এনে অনেকে থাকলে তার সামনে রাখি, যার যার ইচ্ছা তুলে খাও, ওরকম ব্যাপার। ওরকম ব্যাপার বাচ্চার সঙ্গে কি সেরকম করলে চলে? তাকে আলাদা করে বসিয়ে জোর করে খাওয়াতে হয়, তবে তার খাওয়ার অভ্যাসটা তৈরি হয়, এবং ধীরে ধীরে সে তার জায়গায় তার পরিমাণ মতো খাবার পায়, এবং ঠিকভাবে তার শারীরিক গঠন তৈরি হয়। আর ওই বাচ্চাকে যদি তুমি নাও খাওয়াও, ওদের পরিবেশে থাকতে থাকতে বেচুর সঙ্গে বড় হতে হতে এই বেচুর মতনই তৈরি হবে। অর্থাৎ কে খেতে দিল কে দিল না তার থরেই যাবে আসবে। এই বেচুকে দেখেই তার ছেলে ভবিষ্যতে নিজের খাবার নিজেরই জোগাড় করে নেবে, অর্থাৎ খাবার নেবে আর খাবে। কে খেলো না এটা দেখতে যাবে না, কারণ বেচুর ছেলে তো আর মা কাছে নেই। তাহলে মা কাছে থাকলে না হয় বুঝতাম যে বেচুর ছেলেও তার মাকে দিয়ে খাচ্ছে। যাই হোক, এইবার বেচু বাজারে যেমন মাছ এনেছে, আরও কিছু এনেছে সঙ্গে। তার মধ্যে একটা কি ছিল? একটা বিড়ির প্যাকেট। দেখো, বিড়ির প্যাকেট কে খায় না খায় আমাদের জানার দরকার নেই, কারণ এটা বেচুর বাবাও খেতে পারে। বেচু খায় কিনা আমাদের জানা নেই। বিড়ির প্যাকেটটা বেচু এনেছে, এনে কি বললো না, তাদের বাড়িতে একজন মিস্ত্রি এসছে, আমরা দেখেছি, শুরু থেকে দেখেছি, তো তার জন্য এনেছে। এবার সেই মিস্ত্রিকেও দেখিয়েছে, এবং তার জন্য কি এনেছে বিড়ির প্যাকেটটা সেটাও দেখিয়েছে। অর্থাৎ জিনিস এনে কার জন্য আনা হয়েছে পুরো ব্যাপারটা বেচু তার ভিডিওতে আমাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ এর থেকে আমি বলতে পারি যে যার জন্য এনেছে তাকে যেমন দেখানো সম্ভব হয়েছে বেচুর, সেই রকম কি এনেছে তার জন্য সেটাও বেচুর দেখানো সম্ভব হয়েছে। তাহলে এই কথাটা কেন বলছি? কি এমন ইম্পর্টেন্ট কথা যে একটা বিড়ি আর মিস্ত্রিকে নিয়ে বলছি? কারণ এখানেই হচ্ছে কথা, বেচু একটা ছোটোখাটো জিনিস এনে যদি দেখাতে পারে কার জন্য এনেছে, কী জন্য এনেছে, কি এনেছে, তাহলে যে অতগুলো শাড়ি কেনা হলো, কেনার পর বলা হলো মা কার জন্য কিনেছে জানি না, কী জন্য কিনেছে জানি না, সেটাই বলায় কোনো যুক্তি আছে বলে তোমাদের মনে হয়? তার মানে এখান থেকেই বলতে পারি কি কিনে এনেছে সেটা বেচু দেখাতে পেরেছে, কারণ তার পয়সা আছে এবং সে কেনাকাটি করেছে, সেই হিসেবে সে জিনিসটা দেখিয়েছে। কিন্তু কাকে দেবে, কার জন্য এনেছে, সেটা দেখাবার ক্ষমতা বেচুর নেই, অর্থাৎ তাকে দেখাতে বেচু তার ভিডিওতে পারবে না, তার জন্যই সে দেখায়নি। আজকে দেখো, একটার সঙ্গে একটা রিলেশন কিন্তু চলে আসে। বেচু হয়তো এটা কল্পনায়ও ভাবতে পারবে না, একটা বিড়ির প্যাকেট নিয়ে তার শাড়ির সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে তো, কারণ সেটা বেচুই রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এইটাকে এইভাবেও বলা যায়। 1 ব্যাগ রজনীগন্ধা ফুল ওই ফুল মাসি এসে দিয়ে গেছে, যে কিনা বেচুর কাকি। ওই পাড়ায় যত মহিলা আছে সবাই বেচুর কাকিমা, আর তাদের ছেলে মেয়ে হয়ে যাচ্ছে তার বেচুর ভাই বোন, আর তারা হয়ে যায় তার ছেলের পিসি বা কাকা,
ভাবতে পারো, মানে বেচুর বয়স যে খুবই অল্প স্বল্প সেটা বেচু প্রতিনিয়তই বলে। মানে ওই গ্রামে ওর কেউ দাদা বৌদি নেই, সবই কাকু কাকিমা জেঠু জেঠিমা, ঠিক আছে। অর্থাৎ এখানে বেচুর স্থানটা এতই মানে ছোট, বয়সে একেবারে শিশু, সেখানে বেচুর তো বিয়ে হয়ে নাকে মানে বেচুর বিয়ে হয়ে ছেলে হওয়ার কথাই ছিল না। বেচুর তো এখনও নাক টিপলে দুধ বেরোনোর কথা, তাই না? যাই হোক, সেটা তো বেচুর মা এবং বেচুর বাবা এমনভাবে তৈরি করে রেখেছে ছেলেকে, তাতে তারই মনে হওয়া কথা। যেমন দেখো, বেচুকে যেরকম শিক্ষা দিয়েছে, আজকে ক্যামেরার সামনে ওই বাচ্চাটাকে সেরকম শিক্ষা দিচ্ছে। বাচ্চাটা বাইরে থেকে এসছে, কোলে করে নিয়ে আসলো ওই পাড়া বেড়াতে গিয়ে, তার জন্য 1 প্লেট নাকি আপেল কেটে রাখা হয়েছে। আচ্ছা, এবার ঘুরে এসছে, হয়তো ধুলোবালি হাত, ঠাকুমা বলছে হাত ধুয়ে হাত ধুতে হবে। ওদের কিন্তু সামনেই টিউবওয়েল রয়েছে, একটু ভেতরে গেলে বেসিনের কলও রয়েছে। বাচ্চাটাকে কি একবারও সঠিক শিক্ষা দিল যে তুই বাইরে থেকে তোকে কোলে তো করে নিয়ে আসলাম লোক দেখানোর জন্য, তোকে কত ভালোবাসি, কিন্তু তুই গিয়ে হাতটা ধুয়ে আয়? এটা হলো একটা শিক্ষা যে হাত ধুয়ে খেতে হবে, যে ওইখানে কল আছে গিয়ে ধুয়ে আয়, অথবা টিউবওয়েল পাম্প করে দিচ্ছি ধুয়ে নে, এই তো ব্যাপার। এটা করতে পারলো না। ঠাকুমা ভালোবাসা দেখাতে গিয়ে 1 বাটি জল এনে হাত চুবিয়ে বাচ্চাটাকে ধোয়াচ্ছে, আর নিজের যে নোংরা শাড়িটা যেটা পরে মানে ঘাম অবস্থায় থাকে, নোংরা ঘাম ধুলো ময়লা, মানে সেটা নিয়ে মাঠেও যাচ্ছে, ঘাটেও যাচ্ছে, রান্নাও করছে, নিজের ঘামও মুছছে, সেই শাড়ি দিয়ে হাতটা মুছিয়ে দিল। তাহলে এখানে কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচয় পেলে না। কিন্তু এটাই হলো ব্যাপার, এটাই ক্যামেরার সামনে এরা ভালোবাসা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, আর আমরা তার মধ্যে একটা মানে কি বলবো, নোংরা পরিবেশ দেখতে পাই। কারণ এটা তো খুবই আনহেলদি, যেটা নোংরা জামা কাপড় পরে আছি সকালের দিকে, আমরা যারাই রান্না বান্না করি তারাই খুব একটা বিশাল পরিষ্কার জামা কাপড়ে থাকি না। কারণ দেখবে রান্না করতে গিয়ে বাড়ি আমার হয় একটা তোমার রান্নাঘরে ন্যাপকিন থাকে, হাত মুছি, কিন্তু তবুও না ওই যে নাইটিটা পরে থাকি সেটার মধ্যে হাত মোছা হয়েই যায়। আর তাও যদি না মুছি, ঘামে তো রান্নাঘরে তার ফ্যান চলে না রে বাবা, তাতে তো ঘামতে থাকি, যথেষ্ট ঘাম হয়। সেই অবস্থায় যদি জামা কাপড় ভিজেও যায় তাহলেও তো একটা দেখতে বাজে লাগে, এবং সেই জামা কাপড়ে যদি কেউ হাত মোছে সেটা তো আরও আনহেলদি। এই জিনিসটাই এদের বোধগম্য হয় না, যে একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু হেলথ ম্যাটার করে, যেখানে বাচ্চাটা কিন্তু সারা শীত সর্দি কাশিতে ভুগলো, তার সঙ্গে সঙ্গে এই বড়গুলোও ভুগলো, কারণ এরা অত্যন্ত অপরিষ্কার থাকে, ঠিক আছে। নোংরা অর্থে এখানে অপরিষ্কার। এই অপরিষ্কার থাকার জন্য এদের যত রকম হেলথ ইস্যু হয়, এবং হেলথ ইস্যু হওয়ার জন্য এরা ভোগে, কিন্তু তারপরেও এরা কনসাস হয় না। অর্থাৎ এদের তো সেই স্বাভাবিক সাধারণ জ্ঞানটুকুই নেই যে কিভাবে বাচ্চাকে রাখতে হয়, কিভাবে নিজেদের থাকতে হয়, কিভাবে পুরো পরিবেশটাকে একটা সুন্দর সুস্থভাবে দেখাতে হয়। সারা বাড়ি নোংরা, এইখানে কাট ওইখানে কুটো, এরা নাকি বিশাল একটা বড় ব্লগার, ঠিক আছে। এইবার চলে আসি রান্নাঘরের কথা। দুদিন আগে দেখলে রান্নাঘর সাজানো হলো, মাটির রান্নাঘর, ঠিক আছে। তার মশলাপাতির একটা তাক হলো, বাসনপত্রের কিছু জায়গা হলো, নতুন নতুন কৌটোকাঠি কেনা হয়েছে, কিন্তু যেগুলো আমাদের দেখানো হয়নি, যাতে মশলা ঢেলে রাখা হয়েছে। বেচু এগুলো করতে খুব ভালোবাসে, গৃহস্থালির কাজ না, বেচুর পছন্দের কাজ। মা করার থেকে বেচু আগে এগিয়ে যায়, এগুলো গোছাতে, রাখতে, হিসেব করতে, এগুলো বেচুর মানে খুব ভালো লাগে। যাই হোক, ওই যে বলেছি হাফ লেডিস, ছেলে হতে হতে এই মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছে। এইবার দেখো, কিছুদিন একদিন না দুদিন আগের ব্লগিংয়ে যে রান্না করা সবজি ভাত মাছ এগুলো ওই মাটির ঘরে রান্না হবে, সেই খাবারগুলো রান্না হওয়ার পর একটা জায়গা ওরা নির্দিষ্ট করেছে, অর্থাৎ একটা উঁচুতে তাক বানিয়েছে যাতে ওইখানে খাবারগুলো তুলে রাখা যায়। কারণ হয়তো ওই সামনে বিড়াল কুকুর এসব আছে, কোনো সময় হয়তো দরজা খুলে চলে গেল, সেই ক্ষেত্রে তারা এসে ঢুকতে পারে, অথবা যেটার ভয় বেচু দেখিয়েছিল সেটা হচ্ছে ইঁদুর। যেহেতু মাটির রান্নাঘর, যদি ইঁদুর ঢুকে এসে ওই খাবারে মুখ দেয় বা খাবার নষ্ট করে, তো সেই কারণে উঁচু একটা মাচা বানিয়েছিল যেখানে খাবার তুলে রাখা হলো। অর্থাৎ ওদের উদ্দেশ্য কী ছিল, যে ওখানেই রান্নাবান্না হবে, ওখানেই রাখা হবে খাবার, এবার ওখানে বসেই খাওয়া দাওয়া হবে। কিন্তু তখনই কিন্তু আমরা জানতাম এটা সম্ভব নয়, কারণ ওখানে হচ্ছে গরম। আরে এরা গ্রাম্য পরিবার, গ্রামের ফ্যামিলি দেখালেও এদের মাথার উপর ফ্যানের অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মাটির রান্নাঘরে নিশ্চয়ই সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে এরা যে রান্নাঘরে খেতে পারবে না আমরা কিন্তু তখনই জানতাম। একটা টেবিল ফ্যান রেখেছে, তো টেবিল ফ্যানের হাওয়া হচ্ছে 1 বজ্ঞা, মানে 3 জন বা 4 জন খেতে বসবে, সেই পরিসরটা যদি তোমার নিয়ে বসতে হয় ওই টেবিল ফ্যানের হাওয়ায় কিন্তু হবে না, যেটা কিনা মাটিতে এক কোণে রেখে চালানো হয়। বিশেষ করে বেচুর মার হবে না, বেচুর মার তো পুরো ফ্যানটা নিয়ে বসতে হবে, কারণ তার গরম অনেক বেশি, ঠিক আছে। সেই গরম বেশির গল্পও আজকে বেচু করেছে। যাই হোক, তো সেই কারণে আজকে দেখলে দুদিন আগে ওই মাচা করে খাবার রাখা সত্ত্বেও আজকে বা গতকালও হয়তো দেখেছি, আমার ঠিক মনে নেই, ঘরে খাওয়ার টেবিলে বসে খাচ্ছে, কারণ মাথার উপর ফ্যান আছে, গরম, সেখানে ওই রান্নাঘরে বসে খাওয়াটা এদের এখন আর অভ্যাসের মধ্যে নেই। আগে কি হয়েছে ভুলে যাও, তখন এত আরামও ছিল না, তখন এত গরমও ছিল না। এখন যত গরম বাড়ছে, এখন ওই গাছপালা কেটে ফেলা হচ্ছে, তারপরে এদের হাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে।
যেটা বেচুও বললো যে এসির অভ্যাস, হাওয়ার অভ্যাস এগুলো হয়ে গেলে আর কি আর গরম সহ্য করা যায় না। তো সেই কারণে অত মাছা ফাছা করা সত্ত্বেও খাবার এখানেই বয়ে নিয়ে আসতে হচ্ছে এবং খাওয়া দাওয়া এখানেই করতে হচ্ছে। তার মানে ফালতুই ওখানে রান্না করছে, আসলে জ্বালানি বা গ্যাস খরচ কম করার জন্য করছে। কিন্তু দুদিন আগেও দেখলাম বোধহয় ওখানে রান্না করার পরেও পনিরটা বোধহয় এই গ্যাসের উনুনে রান্না করছে। কেন করছে বললো না, কিন্তু দেখলাম ওখানে রান্না অর্ধেক রান্না ওখানে হলো, বাকি রান্নাটা এখানে হলো। ঠিক আছে, তো এখানেই রান্নাঘরের প্রসঙ্গটা যে এদের কথা এবং কাজের মধ্যে আজকে একরকম দেখবে, কালকে আরেক রকম চেঞ্জ হয়ে যাবে, কারণ এদের মতিরই তো ঠিক নেই। ওই কন্টেন্ট করবো বলে কিছু তৈরি করে, তারপর সেই কন্টেন্ট করতে গিয়ে দেখে এই অসুবিধা সেই অসুবিধা, কাজেই সেটাকে বাতিল করে দেয়। ঠিক আছে, এবার ফুলের এত ফুল দিয়েছে সেই ফুলমাসি, ঠিক আছে, তো সেটা দিয়ে কতগুলো মালা গাঁথলো এবং মালা গেঁথে ছেলের গলায় ছেলে নিজে পড়লো এবং সেটাকে বেঁচে একটা কন্টেন্ট পেয়ে গেল। নাও বরের মতো লাগছে, সুন্দর লাগছে, অমুক লাগছে। কেন ছেলের আগে অন্নপ্রাশন হয়নি, ছেলের আগে জন্মদিন হয়নি, তখন তো মালা নিশ্চয়ই পরিয়েছে। দুদিন পর ও এদের তো হবে না, যাই হোক, আমি পৈতের কথা বলতে পেরেছিলাম, এটা তো ব্রাহ্মণ নয়। যাই হোক, মানে ছেলেটার ভাগ্য খারাপ, বা মা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও বাবা অব্রাহ্মণ হওয়ায় ছেলেটার পৈতেও হবে না, বাদ দাও। ঠিক আছে, এবার ওই মালা পড়েছে, এবার বেচু পেয়ে গেছে কন্টেন্ট। ঠাম্মির গলায় মালা দাও, ঠাম্মি আবার নাতির গলায় মালা দেয়, দিয়ে বলে বউ বড় লাগছে। এই তো আমি তোমার, ঠাম্মি কি বললো, আমি হলাম তোমার আসল বউ। বাচ্চাটাকে এবার থেকে আবার ঠাম্মি শুরু করে দেবে আসল বউ নকল বউ গল্প। এবার বাচ্চা মন এইটাই আস্তে আস্তে তার মনে গাঢ় হয়ে দৃঢ় হয়ে বসে পড়বে যে ঠাম্মি হয়তো তার আসল বউ, এরপরে যাকে বিয়ে করবে মানে আনুষ্ঠানিক বিয়ে হবে সে হয়ে যাবে নকল বউ। হয়তো বয়সকালে ও এই ঠাট্টা তামাশাটা বুঝতে পারবে, কিন্তু ঠাম্মি যদি এরকম অবস্থায় থাকে তো বাবার মতো নাতির উপরেও প্রভাব বিস্তার করবে। অর্থাৎ বউ আনো, যাও আনো, সখী আনো, যা আনো, আসল জায়গায় কিন্তু আমি রয়েছি, কারণ আমি তোমায় খেতে দিই। এই জিনিসটা কিন্তু ঠাম্মি প্রথম থেকেই তার ছেলেকেও বুঝিয়েছে, তার নাতিকেও বোঝায় যে আমাকে তোমাদের দেখতে হবে, কারণ আমি তোমাদের মুখে খাবার তুলে দিই। বাচ্চাটাও তোমার বাচ্চাটাও অনেকবার বলেছে, শুনবে যে ঠাম্মিকে দিতে হবে, কারণ ঠাম্মি আমাদের খেতে দেয়, কাজে ঠাম্মিকেও খেতে দিতে হবে। এই কারণে বাচ্চাটা যখনই মেলায় যায় দেখবে বা ঠাম্মি যদি না যায় কিছু খেলে ঠাম্মির জন্য খাবার নিয়ে যাওয়ার কথা বলে। এটা কি মনে করো ভালোবাসার থেকে বলে? দুটো কারণে বলে। একটা হলো যদি সে না নিয়ে যায় হয়তো তাকে ঠাম্মি বলে আমি তোমায় খেতে দিই, কই আমার জন্য তো আনলে না, এই কথা মনে করে, বা ঠাম্মি আমায় খেতে দেয় তার জন্য আমাকেও নিয়ে যেতে হবে, এই টেন্ডেন্সি থেকে বলে। আরেকটা কারণেও বলতে পারে, সেটা হলো ও ফুচকা খেতে খুব ভালোবাসে, কাজে কোথাও গেলেও হয়তো ও বলবে ফুচকা নিয়ে চলো। সেটাই বলেছিল গত কিছুদিন আগে যে মেলায় গেছিলো। ও জানে এই ফুচকা বাড়িতে নিয়ে গেলে শুধু ঠাম্মি খাবে না, সেখান থেকে ও নিজেও পাবে। তো এই জায়গা থেকেও কিন্তু বাড়িতে খাবার নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। তো এর থেকেই বলতে পারি বাচ্চাটা কিন্তু এখন থেকেই, এই ছোট বয়স থেকেই আস্তে আস্তে চালাকি শিখছে। আরে বাবার রক্ত যাবে কোথায়, চালাকি তো রক্তে, তো সেখান থেকে ও চালাকি শিখবে বা চালাকি দেখাবে, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, যেমন কিনা বেচু লাস্টে বসে বলতে শুরু করলো ভিউজ কম তাতে কোনো অসুবিধা নেই, যারা দেখছে তারা হলো সলিড ভিউয়ার্স, অর্থাৎ এই ভিউয়ার্সেই বেচু খুশি, তাতে কোনো অসুবিধা নেই। আর এসি চালালে গরম পড়েছে, এবার মার এসি লাগবে, তার জন্য তার খুব চিন্তা, মা আবার এসির রুমে যাবে, সেও কিন্তু এসির রুমে বসেই ভিডিও করছে, কারণ দোতলার রুমে বসেই ভিডিও করছে, এসি কিন্তু চলছে। ঠিক আছে, তার জন্যই চেয়ারে বসে সাইড হয়ে ভিডিওটা হচ্ছে। তো এসি ওদের বাড়িতে চলতে শুরু করে দিয়েছে, কিন্তু ইলেকট্রিক বিল, কারেন্টের বিল, এটা নিয়ে বেচুর মাথায় চিন্তাভাবনা আছে। তো সেই জায়গা থেকে তার মনে হয়েছে যে ইলেকট্রিক বিল তো দিতে হবে, কাজে ভিউজ যদি সঠিকভাবে না আসে তাহলে সেই খরচগুলো চালাবে কী করে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস হতে পারে, হয়তো বেচু একই ঘরে শোয়ার চেষ্টা করে, যেটা কিনা আমাদের দেখায় না, কারণ দুটো ঘরে দুটো এসি চালাবে এটা কিন্তু টু টাফ, এবং সাধারণত দরকার না হলে দুটো ঘরে এসি বেচুর মতো কিপটে লোক চালাবে না। বেচু আরাম ভালোবাসে, কিন্তু অতিরিক্ত ফালতু খরচ ভালোবাসে না। সেই ক্ষেত্রে এচু রইলো কি অমুক রইলো, সেক্ষেত্রে দু ঘরে এসি চললো আলাদা কথা, কিন্তু যে ক্ষেত্রে যখন আর কি বেচু একা, তখন একই ঘরে শুয়ে পড়াটা, অন্তত একটা এসির ঘরে শুয়ে পড়াটা বেচুর কাছে বেশি ফায়দামূলক। তো এটা বলেছে যে এখন ও যেহেতু বিজনেস নতুন শুরু করছে, অর্থাৎ ওর কথা মতো জিরো থেকে শুরু করছে, তাহলে যদি ও বিজনেসে উন্নতি করে তাহলে নিশ্চয়ই আমাদের মতো ক্রিয়েটার বা ভিউয়ার্স যারা ওকে বলে যে অন্যের পয়সায় করেছো বা কেউ করে দিয়েছে সেখান থেকে তুমি তোমার লাভ বা মুনাফা দেখছো, সেই রকম না বলে ওর ক্রেডিটে ও করেছে সেই ক্রেডিটটা ওকে দিতে, মানে আমরা যাতে ওকে ক্রেডিট দিতে পারি যে তুমি তোমার দমে বিজনেসটা করেছো, এই কথাটা ও শুনতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানেও প্রসঙ্গ রয়েছে, সেটা হচ্ছে বিজনেস করতে গেলে একটা মূলধনের প্রয়োজন হয়, ক্যাপিটাল। তো সেই ক্যাপিটালটা তুমি কোথা থেকে পাচ্ছ? নিশ্চয়ই তোমার ব্যাংকের ইনকাম থেকে পাচ্ছ, তাই না, যেটা কিনা জমেছে। তো সেই টাকাটা জমেছে কোথা থেকে? তোমার এই ইউটিউবের ইনকাম থেকে, তাই না? তাহলে সেই ইউটিউব ভাঙিয়েই তো সেই টাকা তুমি ব্যাংকে রেখেছো এবং সেই টাকা থেকেই তুমি বিজনেসে লাগিয়েও তুমি ইনকাম করেছো। ঠিক আছে, অথবা লোন নিয়েছো। ঠিক আছে, এবার লোন নিতে গেলেও তোমাকে জমি বাড়ি দেখাতে হয়েছে, এমনি এমনি তো তুমি লোন পাবে না।
তো সেই জমি বাড়ি যে দেখিয়েছো সেটাও তো তোমার নিজের ইনকামের নয়, হয় তুমি পৈতৃক সূত্রে তোমার জমিটা পেয়েছো, আর বাড়ি তুমি কিভাবে বানিয়েছো সে তো গোটা ওয়াইটি জানে। কাজে কোনোটাই যে তোমার নিজের দমে তৈরি হবে না সেটা এখন থেকে জেনে রাখো। সে বিজনেসই করো আর ইউটিউবই করো, কোনোটাই তোমার পুরো নিজের দমে করতে পারছো না। এখন বিজনেস যেটা তুমি করছো সেটা যদি অনেক বেশি ফ্লারিশ করে, ঠিক আছে, তাহলে হয়তো বুঝবো যে তোমার কিছু দক্ষতা থাকলেও থাকতে পারে, কিন্তু সে তো এখনই বোঝা যাচ্ছে না, আগে তো হোক, ভবিষ্যতে বোঝা যাবে। তার জন্য তোমাকে এখন থেকে বলতে হবে যে ওয়েট অ্যান্ড ওয়াচ। তো তার জন্য সেই জন্য সেই কথাটা শোনার পর আমরা ওয়েট করব, ওয়াচ তো করবোই, কারণ বেচুকে কখনোই নজরআন্দাজ করা যাবে না, কারণ কখন কি করে খুব ভালো করে দেখতে হবে। তো ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।